যেটা মনে হচ্ছে যে এটার লাস্ট কল আসলে ইরানই দিবে। সে চীন এবং রাশিয়ার পাঠানো তথ্য অনুযায়ী একে একে এই মধ্যপ্রাচ্যে আমেরিকার যে রাডার স্টেশন গুলো আছে এগুলো ধ্বংস করছে। চীন টেকনোলজি দিয়ে হেল্প করছে ইরানকে, আর স্যাটেলাইট গত তথ্য যেগুলো আছে এগুলো দিয়ে রাশিয়া হেল্প করছে। কে কতটা শক্তিশালী হচ্ছে এই মুহূর্তে একটু আনমিউট করবেন। হ্যাঁ, হচ্ছে বলে মনে করছেন, কে কতটা দুর্বল হচ্ছে বলে মনে করছেন? আমরা জানি যে ডেফিনেটলি আমেরিকার বিপক্ষে ইসরায়েলের মতো একটা দেশ, যারা আধুনিক যে কোনো ধরনের প্রযুক্তিতে সবচেয়ে বেশি আধুনিক, এই দেশটির বিপক্ষে ইরানের মতো একটা দেশ এই পর্যন্ত যে টিকে আছে, যাদেরকে 3 দিনেই নির্মূল করবার কথা দিয়ে এসেছিল, ঘোষণা দিয়ে এসেছিল, তার এখন পর্যন্ত টিকে রয়েছে। এখন কথা হলো এই টিকাটা আসলে কতদিন এবং যুদ্ধটা কতদিন লিঙ্গার হতে পারবে মনে করেন? ইরান সেই রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্রের ভিতরে একমাত্র রাষ্ট্র যেটা আমেরিকার যে হ্যাজিমনিটা আছে এবং ইসরায়েলের মাধ্যমে তারা যেটা ট্রান্সলেট করে তার এগেইনস্টে মানে সক্ষম ভাবে, সশস্ত্র ভাবে তারা লড়ে যাচ্ছিল। এবং এই লড়াই আজকের না, এই লড়াই শুরু হয়েছিল সেই 1952, 53, 54 ওই সময়টাতে, যখন মোহাম্মদ মোসাদ্দেক যখন বললেন যে ইরানের তেল সম্পদ যেটা আছে এই তেল সম্পদ জাতীয়করণ করে ফেললেন এবং ব্রিটিশ ইরানিয়ান যে ওয়েল কোম্পানি ছিল, পরে যেটার নাম হয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম, সেই ওয়েল কোম্পানির কাছ থেকে যখন কর্তৃত্বটা কেড়ে নিল, তারপরে কিন্তু সিআইএ অপারেশন অ্যাজাক্স এবং MI6 অপারেশন বুট, এই দুইটা সম্মিলিত অপারেশনের মাধ্যমে মোসাদ্দেককে কু করে, আর্মি দ্বারা কু করিয়ে তাকে মানে তার পতন ঘটানো হয় এবং তার জায়গায় রিপ্লেস করা হয় হচ্ছে ওই শাহরেজা পাহলেভিকে দিয়ে। সেই পাহলেভিকে দিয়ে রিপ্লেস করানোর পর তারা আবার তেলের উপরে কর্তৃত্বটা নিয়ে নেয় এবং তার বিনিময়ে তারা শাহরেজা পাহলেভিকে গিফট করে হচ্ছে এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা আছে, যেটা আজকে তারা আবার ফেরত চাচ্ছে। তো এই পরিস্থিতিতে ইরান যে সংগ্রাম তখন থেকে শুরু হয়েছে, তারপরে 1979 সালে শাহরেজা পাহলেভিকে টপল ডাউন করে দিয়ে এই যে রেভলিউশনারি গার্ড যারা আছে, যারা মানে আয়াতুল্লাহ খোমেনির আন্ডারে যে রেভলিউশনটা হলো, তারা আসলো এবং তারপরে কিন্তু ইরান একেবারে মানে যুথবদ্ধ হয়ে গেল এবং এর পরপরই ইরানের উপরে আমেরিকান স্যাংশন এবং যত রকমের মানে নির্যাতন সম্ভব সেটা শুরু হলো এবং তাদের যে ইউএস ডলারের রিজার্ভ ছিল সেই রিজার্ভ আজ পর্যন্ত কুক্ষিগত করে রেখেছে, জব্দ করে রেখেছে। শুধুমাত্র ইরান নয়, আমেরিকা একই সাথে রাশিয়া এবং আফগানিস্তানের রিজার্ভও কিন্তু জব্দ করে রেখেছে। তো সেই থেকে ইরান মানে ডলারে ব্যবসা করতে পারছে না, কিন্তু তার যে তেল গ্যাস আছে সেটা সে লুকিয়ে চুরিয়ে বিক্রি করছে এবং ধীরে ধীরে সে প্রস্তুতি নিচ্ছিল, কারণ ইরান জানতো যে টুডে অর টুমোরো আমেরিকা ইজ গোয়িং টু অ্যাটাক এবং এই এমিনেন্ট অ্যাটাকটাকে প্রতিহত করার জন্য সে প্রযুক্তিগতভাবে একটা বাস্তবতা মেনে নিয়েছিল, সেটা হচ্ছে যে আটলান্টিক পাড়ি দিয়ে ইরানে মানে বিমান অথবা ইরানি সৈন্যরা আমেরিকায় গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। সুতরাং তারা প্রস্তুতি নিচ্ছিল যে কখনো যদি তাদেরকে আক্রমণ করতে আসে আমেরিকা, তাহলে যেন তারা এটার দাঁত ভাঙা জবাব দিতে পারে এবং তারা নো লেস দেন 30 ইয়ার্স টাইম পেয়েছে এটা নিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য। এখন আমেরিকা এখানে যেটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে ইরাকের স্টাইলে প্রথমে তারা চেষ্টা করেছিল যে আমেরিকায় যেমন ইরাককে বলছিল যে ইরাকের কাছে কেমিক্যাল উইপেন আছে, সেটা বলে ইরাক দখল করেছিল এবং সাদ্দাম হোসেনকে মেরে ফেলেছিল। একই রকম ভাবে এবার তারা মানে ডাবল অ্যাপ্রোচে আগাইছিল। একটা হচ্ছে যে তারা ক্লেম করতেছিল যে ইরানের কাছে পারমাণবিক মানে নিউক্লিয়ার যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিটা ধ্বংস করা দরকার, যদিও তারা গত বছর অপারেশন মিড নাইট হ্যামার নামে একটা কোয়ালিশন ফোর্স ক্রিয়েট করে ইসরায়েলের সাথে মিলে তাদের সম্মিলিত বাহিনী একবার কিন্তু 12 দিন ধরে ইরাকের উপরে বোমাবর্ষণ করেছিল এবং তখন তারা দাবি করেছিল যে ইরানের এই পারমাণবিক সক্ষমতা দ্বারা সম্পূর্ণরূপে গুড়িয়ে দিতে সমর্থ হয়েছে। কিন্তু বিস্ময়কর ভাবে তারা এবার আবারও বলল যে ইরানের পারমাণবিক ক্ষমতা কিছুটা অবশিষ্ট বোধহয় আছে, এইটাও এবার গুড়িয়ে দিতে হবে। প্লাস এবার তারা যে টেকনিকটা অ্যাপ্লাই করলো সেটা হচ্ছে যেটা লিবিয়ার এগেইনস্টে তারা করেছিল, গাদ্দাফিকে মেরে ফেলে, যেটা সাদ্দাম হোসেনের এগেইনস্টে করেছিল ইরাকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে তারা ভেবেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি মেরে ফেলা যায়
তাহলে সম্ভবত ওই একই স্টাইলে লিবিয়া এবং ইরাকের মতো ইরানও কলাপস করবে। এবার আসি হচ্ছে যে লেটেস্ট যেটা হয়েছে যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর দেখা গেল যে আমেরিকার যে এক্সপেক্টেড আউটকাম অফ ওয়ার ছিল এইটা হয় নাই, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কাজটা হয়নি। বরং যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইরাকের যে কমান্ড আছে সেই কমান্ডটা এখন 31টা সাব কমান্ডে ভাগ হয়ে গিয়েছে এবং এখন আর সেন্ট্রাল কমান্ড বলতে কেউ নাই। সেন্ট্রাল কমান্ড না থাকার কারণে সমস্যাটা যেটা হয়ে গেছে যে এই 31টা কমান্ডের এখন মানে সবারই দায়িত্ব হচ্ছে রেড সিতে, হরমুজে এবং অন্যান্য এলাকায় যত আমেরিকান টার্গেট আছে, ইসরায়েলি টার্গেট আছে, সবকিছু তারা ইন্ডিপেন্ডেন্টলি এখন অ্যাটাক করা শুরু করেছে। আর আরেকটা বড় সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে যেহেতু এখন সেন্ট্রাল কোনো কমান্ড মানে ওভাবে নাই, সুতরাং অন্যান্য কান্ট্রি যারা ধরেন মধ্যস্থতা করবে তারাও কিন্তু সুনির্দিষ্ট কাউকে পাচ্ছে না যাকে কল করলে পরে যুদ্ধ থামানো সম্ভব। এবার আসে এই যুদ্ধে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কতটা দীর্ঘায়িত হবে, প্রথম কথা হচ্ছে যে প্রথম 5 দিনে মানে ধরেন 120 ঘন্টায় আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে ইরান যে ওয়েতে রিয়াক্ট করলো এবং তারা রিটালিয়েট করছে, এটাতে কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে রাশিয়া এবং চীন তারা ঐতিহ্যগতভাবে কখনো কোনো দেশের সহায়তায় নিজের সেনাবাহিনী আমেরিকার মতো করে পাঠায় না। কিন্তু তারা যেটা করছে, চীন যেহেতু ইরানি তেলের মানে সবচেয়ে বড় বায়ার, সুতরাং চীন টেকনোলজি দিয়ে হেল্প করছে ইরানকে, আর স্যাটেলাইট গত তথ্য যেগুলো আছে এগুলো দিয়ে রাশিয়া হেল্প করছে। যদিও রাশিয়া একই সাথে এটাও চাচ্ছে যে সে যেহেতু এখন ইউক্রেন ফ্রন্টে ব্যস্ত আছে, সুতরাং ইরান ফ্রন্টে যদি আপনি ধরেন আমেরিকান এফোর্ট কিছুটা আটকে রাখা যায় তাহলে ইউক্রেন ফ্রন্টে সে কিছুটা রিলিফ পাবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে ইরান আবার যেই স্টাইলে রিটালিয়েট করতেছে, সে প্রথমে যেটা করতেছে আমেরিকান সৈন্যদেরকে অ্যাটাক করছে না, সে চীন এবং রাশিয়ার পাঠানো তথ্য অনুযায়ী একে একে এই মধ্যপ্রাচ্যে আমেরিকার যে রাডার স্টেশন গুলো আছে এগুলো ধ্বংস করছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে অলরেডি জর্ডানিয়ান রাডার কলাপস করছে, সৌদি আরবের রাডার কলাপস করছে, তারপর বাহরাইনের রাডার কলাপস করছে এবং কাতারের রাডার কলাপস করছে। এই রাডার গুলা কলাপস করার কারণে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে তাদের মানে আমি যদি খুব সহজভাবে বলি, আগে ইরান থেকে একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা মাত্র আমেরিকা টের পাইতো যে একটা মানে মিসাইল আসতেছে এবং তারা কম বেশি 20 মিনিট সময় পাইতো এই মিসাইলটাকে ডিল করার জন্য। এখন সেই টাইমটা নেমে আসছে 1 মিনিট 46 সেকেন্ডে। তার মানে তারা অনলি 1 মিনিট 46 সেকেন্ড আগে জানতে পারতেছে যে একটা মিসাইল লঞ্চ মানে হলো অথবা মিসাইল হিট করতে যাচ্ছে। এই টাইমের ভিতরে তাদের থার্ড এবং প্যাট্রিয়ট যেটা আছে এটা দিয়ে মানে তারা এখন আর কভার করতে পারছে না। তো এখন যেটা হয়ে গেছে যে মোটামুটি আমেরিকা মধ্যপ্রাচ্যে এখন প্রায় অন্ধ অবস্থায় যুদ্ধ করছে এবং আপনি বাইনাও জেনে থাকবেন যে তাদের যে নৌবহর ছিল সেটা কিন্তু নিরাপদ দূরত্বে আরো পিছিয়ে গেছে এখন, মানে ইরানিয়ান মিসাইল রেঞ্জের বাইরে। আচ্ছা, শেষ করব আমার অংশ 2টা পয়েন্ট দিয়ে। ইরান যে স্টাইলে এখন যুদ্ধ করার চেষ্টা করছে সেটা হচ্ছে একটা হাইব্রিড এবং অ্যাসিমেট্রিক ওয়ারের একটা ব্লেন্ড নিয়ে আসছে এবং আমার মনে হয় ওয়ার স্টাডিজ এর স্টুডেন্ট যারা তারা আগামী কয়েকশো বছর এটা নিয়ে স্টাডি করবে। কেন করবে আমি বলছি, কারণ হচ্ছে যে তারা এখানে একটা অদ্ভুত কাজ করছে, সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে একটা ইরানিয়ান ড্রোনের দাম লামসাম $5,000 থেকে $10,000। এই ধরনের ড্রোন সে বাধ্য করতেছে আমেরিকাকে এঙ্গেজ করতে। একটা লেটেস্ট উদাহরণ আমরা যেটা ওয়েস্টার্ন মিডিয়াতেই দেখলাম যে ওই একটা মিসাইলকে এঙ্গেজ করার জন্য 11টা ইন্টারসেপ্টর মিসাইল ওরা লঞ্চ করছে এবং এক একটা মিসাইলের দাম $1 মিলিয়ন। তার মানে হচ্ছে যে আপনি ধরেন $50,000 মিসাইলের পিছনে আপনি $11 মিলিয়ন খরচ করে ফেললেন। সো এই একটা টেকনিক যেটা মানে রিসেন্ট ওয়ার গুলাতে আমরা খুব একটা দেখি নাই, যে উচ্চতর টেকনোলজিকে সস্তা টেকনোলজি দিয়ে বিট করে দিচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার যে জায়গাটায় ইরান মানে ধরে আছে সেটা হচ্ছে যে সে পুরা মানে গ্লোবাল ইকোনমি র্যাপচার করে দিচ্ছে। আপনি ধরেন যে সে অলরেডি মানে ইউএই এবং সৌদি আরবকে
হুমকি দিছে যে এই দুইজনের যে দুর্বলতা, যেটা হচ্ছে যে তাদের পানি শোধনাগার, এরা কিন্তু সমুদ্রের পানি শোধন করে খাবার পানি উৎপন্ন করে। তো সে এখানেও থ্রেট করছে যে আমি কিন্তু ২টা শোধনাগারে মানে মিসাইল দিয়ে উড়ায় দিব। এখন পানি শোধনাগারের জন্য তো কেউ আসলে এয়ার ডিফেন্স লাগায় না, এটা ন্যাচারালি ওদের নাই। কিন্তু বিজ্ঞানীরা বলতেছে সৌদি আরবের পানি শোধনাগার যদি একবার আক্রমণ করে, যেরকম করে কাতারের এলএনজি প্ল্যান্টে আক্রমণ করছে ইরান, তাহলে ১৪ দিন পরে তাদের কিন্তু পানির হাহাকার লেগে যাবে, এবং এই পানি শোধনাগার করতে লাগবে হচ্ছে অ্যানাদার 2-3 ইয়ার্স। আর ফাইনালি যেটা হয়েছে যে থার্ড ক্ষেপণাস্ত্র যেটা আছে জর্ডানের, যেটা ধ্বংস করে ফেলছে ইরান, এইটা রিপ্লেস করতে ৪ বছর লাগবে। ৯৬টা মানে ক্ষেপণাস্ত্র মিসাইল তারা উৎপন্ন করতে পারে ১ বছরে থার্ডের জন্য। সেই জায়গায় মনে করেন যে অলরেডি তারা ১৫৪টা খরচ করে ফেলছে, যেটা হচ্ছে ২ বছরের রিজার্ভের বেশি। ট্রাম্প অলরেডি তাদেরকে বলছে যে বছরে ৪০০টা উৎপন্ন করা শুরু করো, এবং আমেরিকান বিজ্ঞানীরাই বলছে যে তুমি চাইলেও মনে করো যে আগামী ২-৩ বছরে আমরা ৪০০টা প্রোডাকশনে যাইতে পারবো না, বিকজ অফ সাপ্লাই চেইন ইস্যু এবং হচ্ছে স্পেশালিস্ট মানে ম্যান পাওয়ার ইস্যু। তো উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং আই কনক্লুড হিয়ার যে আপনি ধরেন এই যুদ্ধটা আসলে শুরু করছে আমেরিকা, দ্যাটস অল রাইট, বাট ওভারঅল সিচুয়েশনে যেটা মনে হচ্ছে যে এটার লাস্ট কল আসলে ইরানই দিবে, যে এটা কখন শেষ হবে। বাট দেন লেট আস ডোন্ট বিকাম ভেরি হ্যাপি যে এখানে আমেরিকা হেরে যাচ্ছে অথবা ইরান জিতে যাচ্ছে, কারণ এই যুদ্ধে আমেরিকা, ইরান এবং ইসরায়েল তিনজনেরই আসলে ভিক্টরি ডেফিনেশন ৩ রকম।